তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ? দেখতে পাচ্ছিলে? একটু হাত তুলে রেসপন্স করো যদি দেখতে পেয়ে থাকো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমি আর টাইম ওয়েস্ট করছি না। তোমরা হয়তো অলরেডি পড়ছো বা পড়া শুরু করেছো। তো আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, সেল সাইকেল। সেল সাইকেল কথাটার মানে কি? সেল সাইকেল কথাটার মানে হচ্ছে কোষ চক্র। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেল সাইকেল। সেল মানে কোষ, সাইকেল মানে এখানে চক্র। আর একটা কি? কোষ বিভাজন, যেটাকে ইংলিশে বলা হয় সেল ডিভিশন, ডিভাইড। কোষ বিভাজনকে সেল ডিভিশন বলা হয়। কোষ চক্র মানে কি? একটা কোষ জন্মালো বা তৈরি হলো, সেই কোষটা বৃদ্ধি পেল এবং তারপরে সেটা বিভাজিত হয়ে নতুন আবার একটা অপত্য কোষ তৈরি করলো, এবং সেই কোষটা আবার বাড়বে, আবার বিভাজিত হবে, আবার নতুন কোষ তৈরি করবে, এইভাবে চলতেই থাকে। তো একটা কোষের যে জীবনকাল, আমাদের বিভিন্ন শরীরের বা উদ্ভিদ দেহে প্রাণীদের যে কোষগুলো রয়েছে, তো সেই কোষগুলোর কয়েকটা দশা বা পর্যায়তে বিভক্ত কোষ চক্রটা। তার প্রধানত কোষচক্রকে, সেল সাইকেলকে দুটো মেজর প্রধান ভাগে ভাগ করা যেতে পারে, দশায় ভাগ করা যেতে পারে। প্রথমটাকে বলা হয় ইন্টারফেজ, and the second one is mitotic phase, okay, or also known as M phase. ইন্টারফেজ একটা দশা, মাইটোটিক ফেজ তার পরবর্তী দশা। এখানে মাইটোটিক ফেজে প্রধানত নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে থাকে, এবং ইন্টারফেজ দশায় প্রধানত কোষের বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি হয়ে থাকে। মানে সেটা একটা নির্দিষ্ট আকারে পৌঁছয় যাতে সেটা বিভাজিত হতে পারে। ওকে, তাহলে এই বিভাজন দশা বা মাইটোটিক ফেজ, আর একটা হচ্ছে কি কোষের বৃদ্ধি বা গ্রোথ, যদি চিন্তা করো তাহলে ইন্টারফেজ। সেই ইন্টারফেজের প্রধানত আবার তিনটে পরপর ধাপে বিভক্ত বা দশায় বিভক্ত। প্রথমটাকে বলা হয় G1, অলসো নোন অ্যাজ দ্য সাম কাইন্ড অফ আ গ্রোথ ওয়ান। গ্রোথ হচ্ছে কোষটার। এস দশা, সংশ্লেষ বা সিনথেসিস দশা, ইংলিশে সংশ্লেষকে সিনথেসিস বলা হয়। এস, সেখান থেকে এস সংশ্লেষ, সংশ্লেষের ইংলিশটা হচ্ছে সিনথেসিস। তো সেখান থেকে এস দশা, এবং সংশ্লেষ হয়ে গেলে আবার কিছুটা কোষটা বৃদ্ধি পাবে, দ্যাট ইজ G2। ওকে, তো G1 থেকে এস দশা আসে, এস দশা থেকে G2 দশায় কোষ প্রবেশ করে, G2 দশা থেকে মাইটোটিক ফেজে কোষ প্রবেশ করে, এবং আলটিমেটলি সেই আলটিমেটলি একটা কোষ চক্রে আমরা একটা কোষ থেকে আমরা দুটো অপত্য কোষ মাইটোটিক বিভাজনের ফলে পেয়ে থাকি, দুটো অপত্য কোষ। সেই কোষগুলো আবার পরবর্তীকালে আবার কি হবে, আবার G1-এ ইন্টারফেজে প্রবেশ করবে, সেগুলো বৃদ্ধি পাবে, সেগুলোর সিনথেসিস হবে, সেগুলোর G2 দশায় যাবে। এই ঘটনাক্রমটা চলতেই থাকে। তাহলে ইন্টারফেস হচ্ছে কি কি কি? G1 দশা, এস দশা এবং G2 দশায় বিভক্ত। আমরা এটা একটু ডিটেলে দেখবো একটু বাদে। তোমরা এই টেবিলটা বা ফ্লোটা লিখে নিতে পারো, প্রত্যেকে নোট করে নিতে পারো খাতাতে। আর মাইটোটিক ফেজ, এটাও দুটো দশায় বিভক্ত। প্রথমটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, দ্বিতীয়টাকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কোষের মধ্যে তোমরা জানো আমাদের একটা কোষের মধ্যে কি থাকে, একটা কোষ, সরি, একটা যদি কোষ হয়ে থাকে, সেই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, তার মধ্যে নিউক্লিওলাস থাকে, আর কি থাকে? অজস্র নিউক্লিয় জালক থাকে, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের কোষাঙ্গাণু থাকে, সেখানে হয়তো একটা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে,
সেখানে হচ্ছে গিয়ে রাইবোজোম থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকতে পারে, গলগি বডি থাকতে পারে। তো এই ধরনের অজস্র কোষাঙ্গাণু থাকতে পারে। তাহলে ক্যারিওকাইনেসিসটা বেসিক্যালি, ক্যারিওকাইনেসিস ইজ নাথিং বাট হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর তারপরে নিউক্লিয়াস তো না হয়, তাহলে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থেকে কি তৈরি হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হলো, একটা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস। তাহলে এইখান থেকে যদি দুটো কোষ তৈরি করতে হয়, তাহলে তার পরবর্তী ভাগটা হচ্ছে এই সাইটোপ্লাজমটাকে কি করতে হবে, বিভাজিত করতে হবে। সেখান থেকে সাইটোপ্লাজমটাকে এরকম ভাবে বিভাজিত করতে হবে যাতে নতুন দুটো কোষ হচ্ছে গিয়ে তৈরি হতে পারে। সো আলটিমেটলি একটা কোষ যার ভেতরে একটা নিউক্লিয়াস রয়েছে, আরেকটা কোষ যার ভেতরে আরেকটা নিউক্লিয়াস রয়েছে, এরকম হচ্ছে গিয়ে তৈরি হবে। ওকে, তো ক্যারিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। সাইটোপ্লাজম কথাটা থেকেই তোমরা মনে রাখতে পারো, সাইটোকাইনেসিস মানে হচ্ছে কি সাইটোপ্লাজম বিভাজিত হবে। ওকে, তো এই দশাটা, এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার বিভাজনটা, এটা হচ্ছে কোষ বিভাজনের মধ্যে পড়ে। তাহলে এই ফেজটা বেসিক্যালি কোনটার বিভাজন, এটা হচ্ছে কি বিভাজন দশা। কিন্তু সেই বিভাজনটাও তো কোষচক্রের একটা অংশ। তো কোষচক্র বেসিক্যালি বিভাজন দশাটা, মাইটোটিক ফেজটা এবং তার সাথে ইন্টারফেজটা নিয়ে তৈরি হচ্ছে। ওকে, দ্যাট ইজ এন্টায়ারলি নোন অ্যাজ ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, এই দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে কোষচক্র। এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন আবার কয়েকটি দশায় ঘটে। সেই দশাগুলো হয়তো তোমরা পড়েছো বা বইতে দেখেছো। একটা নাম প্রফেজ, প্রথম দশা। চারটে দশা কিন্তু পরপর নির্দিষ্ট অর্ডারেই ঘটে। প্রফেজের পরে অ্যানাফেজ ঘটে না। প্রফেজের পরে ঘটে হচ্ছে কি মেটাফেজ, তারপরে অ্যানাফেজ এবং তারপরে টেলোফেজ। এই দশাগুলো পরপর চলতে থাকে। এবং টেলোফেজের পরে কোনটা আসে, টেলোফেজের পরে আসে সাইটোকাইনেসিস। তাহলে প্রথম থেকে যদি দেখি, G1 থেকে কোষ ঢুকবে G2 এসেতে, সিনথেসিস হয়ে গেলে তারপরে কোষের দশাটা চলে আসে G2 তে। G2 পরবর্তী দশা হচ্ছে ক্যারিওকাইনেসিস, কিন্তু G2 এর ক্যারিওকাইনেসিসের প্রথমটা হচ্ছে প্রফেজ, তারপরেরটা হচ্ছে মেটাফেজ, তারপরেরটা হচ্ছে অ্যানাফেজ, তারপরে সেটা প্রবেশ করে টেলোফেজে। টেলোফেজ হয়ে গেলে সেটা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হওয়ার ফলে যে নতুন দুটো কোষ তৈরি হয়, তারা আবার হচ্ছে গিয়ে G1 দশায় প্রবেশ করে। এই চক্রটা পরপর পরপর চলতেই থাকে। তাহলে আমি যদি পাশাপাশি একটু জানি তোমাদের সুবিধার্থে যদি আরেকবার লিখি, তাহলে শুরু হচ্ছে গিয়ে G1, সেখান থেকে হচ্ছে গিয়ে সংশ্লেষ দশা এস, তারপরে কোষ প্রবেশ করছে G2 তে, তারপরে প্রবেশ করছে প্রফেজে, আমি পুরোটা লিখছি না, প্রফেজ, সেখান থেকে মেটাফেজ এম লিখলাম, তারপর থেকে অ্যানাফেজ এ, তারপরে হচ্ছে গিয়ে টেলোফেজ, মেটাফেজ আর এটা প্রফেজ, টেলোফেজ। টেলোফেজের পরে হচ্ছে গিয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যেই হয়ে গেল, আবার শুরু হয়ে যাবে G1। এই পর্যায়টা চলতেই থাকে। এর মধ্যে তাহলে G1 এস এবং G2 এই দশাটা চলছে ইন্টারফেজ। মাইটোটিক ফেজের এই পার্টটা হচ্ছে প্রো মেটাফেজ টেলোফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসটাকে আবার একত্রে বলা হয় মাইটোটিক ফেজ। ওকে, তাহলে এইটা যদি দেখা হয় তাহলে দেখতে অনেকটা এরকম লাগে। তো একটা কোষ যখন তৈরি হলো, এখানে একটা নতুন কোষ তৈরি হয়েছে, যেটা আমি কালো রঙের দেখালাম, তার ভেতরে একটা নিউক্লিয়াস আছে ধরে নাও। এই কোষটা প্রথমে যাবে কোন দশাটার মধ্যে দিয়ে, G1 দশার মধ্যে দিয়ে। আমাদের কিছু কিছু কোষ আছে যে কোষগুলো আর বিভাজন বা তার মধ্যে ডিএনএ সংশ্লেষ হয় না। সেটা কি দশায় থেকে যায়, সেটা G0 দশায় থেকে যায়, যেটাকে বলা হয় রেস্টিং স্টেট। কেউ বলতে পারবে এরকম একটি কোষের নাম যে হচ্ছে গিয়ে G0 দশায় সে আর বিভাজিত হয় না? এনিওয়ান? কোন একটি স্কুল?
এমন একটি কোষের নাম বলো যে হচ্ছে গিয়ে G0 দশাতে, মানে যে কোষটি বিভাজিত হয় না। এগুলো কুইজেও এরকম অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কোন একটি স্কুল মাইক্রোফোন অন করে? এনিওয়ান? আমাদের স্নায়ু কোষ, আমাদের যে নিউরন আছে, আমাদের যে স্নায়ু কোষ রয়েছে, সেটা যে জন্মের সময় যে আমরা যতগুলো নিয়ে জন্মাচ্ছি, তারপর থেকে সেই স্নায়ু কোষের বৃদ্ধি হতে পারে, কিন্তু সেটার হচ্ছে গিয়ে বৃদ্ধি হয়ে সেটা অ্যারেস্ট হয়ে যায়, সেটা বিভাজিত হয় না। সেটার মধ্যে ডিএনএ সিনথেসিস, এস ফেজ, G2 ফেজ এবং পরবর্তীকালে মাইটোটিক ফেজ, এই দশাগুলো হচ্ছে কি আসে না, সেটা হচ্ছে সেল সাইকেল অ্যারেস্ট। তো বিজ্ঞানীরা এখন প্রচুর গবেষণা করছেন, যদি কোনোভাবে এই স্নায়ু কোষের G0 দশাটাকে কাটিয়ে আমরা যদি স্নায়ু কোষকে বিভাজিত করতে পারি এস দশায় এবং G2 এবং পরবর্তী মাইটোটিক ফেজের মধ্যে দিয়ে গিয়ে সে বিভাজিত হয়ে একটা স্নায়ু কোষ থেকে দুটো স্নায়ু কোষ তৈরি হবে। এই ঘটনাটা আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে হয়ে চলেছে কন্টিনিউয়াসলি। আমাদের তোমরা যদি একদম চামড়ার উপরের কিছু কোষ দেখো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, বিভিন্ন অঙ্গের মধ্যে যে কোষ বিভাজনগুলো চলছে, আমাদের যে লোহিত রক্তকণিকা বা আমাদের যে ব্লাড তৈরি হওয়ার সময় যে কোষ বিভাজনগুলো, এই শরীরের বিভিন্ন কোষই কিন্তু হচ্ছে গিয়ে এই পদ্ধতিতেই চলে। G1, S, G2 এবং পরে মাইটোটিক ফেজে প্রবেশ করে এবং নতুন দুটো অপত্য কোষ তৈরি করে। কিন্তু নিউরন কোষ হচ্ছে কি এমন একটা কোষ যে হচ্ছে কি বিভাজিত হয় না, নিজেকে এই বিভাজন পদ্ধতি থেকে দূরে রেখেছে। এর সমস্যাটা কোথায়? এর সমস্যাটা হচ্ছে আমাদের যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, নিউরনের জাতীয় কিছু রোগ রয়েছে, যেমন ধরো কারোর, তোমরা হয়তো প্যারালিসিস শব্দটা সম্বন্ধে পরিচিত, দেখবে অনেক সময় অনেক স্ট্রোক পেশেন্টদের কি হয়, যারা স্ট্রোক পেশেন্ট, যারা স্ট্রোক থেকে বেঁচে যায়, তাদের অনেকের ক্ষেত্রেই দেখবে যে হয়তো কোনো একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, একটা হাত বা একটা পা, সেখানে রক্ত যাতায়াত করছে, কিন্তু সেখানে স্নায়ুর যে সংযোগ, যে স্নায়ুর যে কার্যকলাপ, সেইটা ঠিকমতো পৌঁছচ্ছে না সেখানকার পেশিগুলোতে, তার ফলে সেই হাত বা পাটা তারা নাড়তে পারছে না। বা অনেক সময় বিভিন্ন ধরনের কিছু রোড অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যে কোমরে চোট পেয়েছে, বা উঁচু কোথাও জায়গা থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে কোমরে বা মাথায় এমন একটা জায়গায় লেগেছে, যার ফলে তার হয়তো দুটো পা অকেজো হয়ে গেছে, আর কাজ করছে না কোনোভাবে, প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু সেটার মধ্যে কিন্তু সেই পা দুটো পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু স্নায়ুগত একটা আঘাতের ফলে আমাদের স্পাইনাল কর্ডে এমন একটা জায়গায় আঘাত লেগেছে যে সেই স্নায়ুগুলো গিয়ে আর মাংসপেশিকে সংকোচন প্রসারণ করতে পারছে না। তখন কি হয়, এই রকম যে সমস্যাগুলো, এই সমস্যার হচ্ছে কি অন্যতম একটা প্রধান সমাধান হতে পারে যে স্নায়ুগুলো কাজ করছে না, সেখানে যদি নতুন স্নায়ু কোষ তৈরি যেতে পারে, খুব সহজভাবে বলছি, তাহলে হচ্ছে কি কি হতে পারে, তাহলে আমি ওখানে একটা নতুন স্নায়ু কোষ তৈরি হলো, যেটা হচ্ছে গিয়ে একদম সুষ্ঠ এবং সচল একটি স্নায়ু কোষ। তারা কি করবে, সেই পেশিতে গেল এবং পেশিতে গিয়ে তারা সেই পেশির সংকোচন প্রসারণটাকে আবার পুনরায় চালু করতে পারলো। তাহলে কি হবে, একজন অসুস্থ মানুষ যে হচ্ছে গিয়ে বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিল স্ট্রোক হওয়ার পরে বা কোনো অ্যাক্সিডেন্টের পরে, তাহলে সে আবার পুনরায় উঠে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে, সে তার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে। ওকে? এই G0 দশাটাকে কাটানোটা হচ্ছে গিয়ে প্রচন্ড একটা চ্যালেঞ্জিং অবস্থা, পরিস্থিতি। তো বিজ্ঞানীরা এর উপরে অনেক গবেষণা করছেন, যদি কোনোভাবে বেশ কিছু কোষের আমরা হচ্ছে গিয়ে যদি এই G0 নিউরনের, যদি আমরা G0 দশাটাকে কাটাতে পারি এবং তার বদলে আমরা কোষকে বিভাজিত করতে পারি। ওকে? তো G1 দশার পরবর্তী দশাটা হচ্ছে গিয়ে কি বলা হয়, এস দশা। এই G1 দশাতে কি হবে, এখানে দেখো লেখা রয়েছে, কোষের কি হয়, ইনক্রিজ ইন সাইজ, কোষের সাইজটা বাড়বে, নতুন নতুন প্রোটিন কোষের মধ্যে তৈরি হবে এবং নতুন নতুন অর্গ্যানিল তৈরি হবে। আগে হয়তো কোষটার মধ্যে 10টা মাইটোকন্ড্রিয়া ছিল উদাহরণ হিসাবে, সেটা বেড়ে হয়তো 15টা মাইটোকন্ড্রিয়া হবে। হয়তো 100টা রাইবোজোম ছিল, সেটা বেড়ে হয়তো 150টা বা 200টা রাইবোজোম হবে।
মানে কোষের মধ্যে কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি হবে জি1 দশাতে, নতুন নতুন প্রোটিন তৈরি হবে এবং কোষটার তার সাইজে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে গিয়ে গেল জি1 দশা। কিন্তু এই জি1 দশায় এই কাজগুলো করতে গিয়ে যে কোনো একটা কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কোষেরও সেরকম ভুল ত্রুটি হয়। ঠিক আছে, কোনো বড় কাজে ছোট ছোট একটা দুটো ভুল হয়তো কোনোভাবে হয়ে যেতেই পারে। তোমরা বিভিন্নভাবে হয়তো পরীক্ষা অনেকটা লিখতে লিখতে হয়তো একটা দুটো বানান ভুল, বা জীবনে হয়তো কিছু একটা যেভাবে যে পদ্ধতিতে করতে চাইছিলে সেখানে হয়তো কোনো একটা পদ্ধতিগত ভুল হচ্ছে। তো এই ধরনের ভুল ত্রুটি হতেই পারে। তো সেই ভুলটা কোষের ক্ষেত্রেও হয়, কিন্তু কোষ চেষ্টা করে সেই ভুলটাকে ঠিক করে নেবার। কিভাবে ঠিক করে? খুব সহজ একটা পদ্ধতি আছে। কোষের একটা ডেডিকেটেড ভালো একটা মেশিন আছে কোষের মধ্যে বলতে পারো, বা একটা পদ্ধতি, একটা সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে চেক পয়েন্ট বলা হয়। তোমরা রাস্তায় দেখেছো তো পুলিশের বিভিন্ন চেক পয়েন্ট থাকে, পুলিশের, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন গাড়ি বাইক এগুলোকে চেক করা হয়, চেক করে তারপরে আবার এগোতে দেওয়া হয়। তো চেক পয়েন্টের কাজ কি? যার মধ্যে কোনো অনৈতিক কিছু জিনিসপত্র আছে কিনা, বা সেগুলো হচ্ছে গিয়ে ভুল কোনো কিছু চলছে কিনা সেইগুলোকে চেক করা এবং সেই অনুযায়ী অ্যাকশন নেয়। তো কোষের এই চেক পয়েন্টের কাজ কি? কোষের এই জি1 দশাতে যে চেক পয়েন্টটা রয়েছে সেটা চেক করে যে কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট আছে কিনা। পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা। যার কারণ পরবর্তী দশাটাই কি, 2 নম্বর দশাটাই হচ্ছে গিয়ে ডিএনএ সিনথেসিস। তো কোনো কিছু তৈরি করতে গেলে তার জন্য তো ইন্ধন লাগবে, তার জন্য তো র মেটেরিয়াল লাগবে। কোনো কিছু রান্না করতে গেলে তার জন্য তো খাবার আগে থেকে তার কাঁচামালটার দরকার পড়বে। তো তার মধ্যে হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট যথেষ্ট পরিমাণে আছে কিনা, যথেষ্ট পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, সেই কোষটার বৃদ্ধি করতে যে ফ্যাক্টরগুলো, যে প্রোটিনগুলো লাগবে, সেই গ্রোথ ফ্যাক্টর যথেষ্ট পরিমাণে আছে কিনা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জি1 দশাতে কোনো ডিএনএ ড্যামেজ হয়ে আছে কিনা। এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা চেকিং। ডিএনএ এর মধ্যে যদি কোনো ড্যামেজ, ধরে নাও ডিএনএ ড্যামেজ বলতে এখানে মিউটেশনের কথা হচ্ছে, যদি কোনোভাবে নতুন কোষটা তৈরি হওয়ার সময় কোষের মধ্যে মিউটেশন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে, যে কোনো উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রেই ক্ষতিকর। কেন? একটা মিউটেশন হয়ে গেলে সেই কোষের চরিত্র পাল্টে যেতে পারে, কোষের মধ্যে যে কার্যকলাপ চলছে সেই কার্যকলাপে ব্যাঘাত ঘটতে পারে। তো সেই কারণে কোষ চাইবে না কোনো ভুল, ডিএনএ এর মধ্যে কোনো ভুলটাকে বহন করে নিয়ে যেতে, কিন্তু তা সত্ত্বেও রেয়ারলি কখনো কখনো সেই ভুলটা একটা কোষ থেকে নতুন কোষের মধ্যে চলে যায়। সেই নতুন কোষের মধ্যে সেই ভুলটা গেল, তাহলে সে যখন বিভাজিত হবে, বৃদ্ধি পাবে এবং বিভাজিত হবে, তাহলে সেই ভুলটা একটা কোষ থেকে দুটো কোষে গেল, দুটো থেকে চারটে কোষে, চারটে থেকে আটটা কোষে, আটটা থেকে 16টা, এইভাবে সেই ভুলটা হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়তে থাকে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে একটা আমি খুব সহজ উদাহরণ বলছি। প্রত্যেকটি কোষেরই একটা নির্দিষ্ট আয়ু আছে। ধরে নাও যে কোষটার 20 দিন বাদে মারা যাওয়ার কথা, অটোমেটিক প্রসেসে সিস্টেমেটিক্যালি, সেই 20 দিন বাদে সে কোষের যে মৃত্যুর জন্য যে প্রোটিনগুলো দায়ী, ডিএনএতে এমন একটা মিউটেশন হয়েছে যে ওই প্রোটিনগুলো তৈরি করতে পারছে না। তার ফলে কোষটার মৃত্যুর জন্য যা যা দরকার ছিল, কোষটাকে মারার জন্য যা যা দরকার ছিল, সেই প্রোটিনগুলো শরীরে তৈরি হচ্ছে না। তাহলে কি হবে? কোষের একটা মৃত্যুর কথা ছিল, কিন্তু সেই কোষটা হচ্ছে গিয়ে মারা যাচ্ছে না। তাহলে কি হবে? অথচ নতুন কোষ তৈরি হচ্ছে। তাহলে কি হবে? সে বৃদ্ধি পাবে। একটা কোষের জায়গায় যেটা মারা যাওয়ার কথা ছিল, সেখানে একটা নতুন কোষ যেখানে থাকার কথা ছিল, আসার কথা ছিল, তার বদলে পুরনো কোষটাও রইল, নতুন কোষটাও জন্ম নিল। এই করতে করতে কি হয়, ওই জায়গায় কোষের সংখ্যা বেড়ে যায়, যেটাকে তোমরা অনেক সময় দেখে থাকবে টিউমারের আকার ধারণ করে। যে অনেক সময় বলা হয় না যে টিউমার হয়েছে, কোনো একটা জায়গায় উঁচু হয়ে গেছে, ফুলে যাচ্ছে, তার আমি একটা টিউমার হচ্ছে কি অন্যতম একটা কারণ। সেখানে কি হচ্ছে, টিউমারের ভেতরে বেসিক্যালি ওই জায়গায় এমন কিছু কোষ আছে যে কোষগুলো কিন্তু মারা যাওয়ার কথা ছিল, কিন্তু মারা যাচ্ছে না কোনোভাবে।
তার ফলে কি হচ্ছে, সেই জায়গায় কোষগুলো জমতে থাকছে। জমতে থাকছে কি, কেন জমতে থাকছে? কারণ নতুন কোষ তো তৈরি হচ্ছে, আর পুরনো কোষগুলো মারা যাচ্ছে না। তার ফলে সিম্পল যোগের নিয়মে সেখানে কি হচ্ছে, কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই কোষের সংখ্যা বৃদ্ধি হতে হতে কি হচ্ছে, জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আরো বড় হয়ে যাচ্ছে, তখন অপারেশন করে কেটে বাদ দিতে হচ্ছে। তো এই যে ঘটনাটা, এইগুলো কিন্তু হচ্ছে কি ডিএনএ ড্যামেজ। এই ঘটনাটা ডিএনএ ড্যামেজ আছে কিনা সেটা হচ্ছে কি জি1 যে দশাটা কোষের, সেখানে চেক করা হয়। ওকে, পরবর্তী যে দশাটা, বুঝতে পেরেছো? কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? কারোর কোনো কোশ্চেন আছে এখানে? কারোর কোনো প্রশ্ন? আশা করছি তোমরা জি0 দশার গুরুত্বটা এবং জি1 দশার হচ্ছে কি গুরুত্বটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, পরবর্তী যে দশাটা সেটা হচ্ছে কি সিনথেসিস দশা। এই সিনথেসিস দশাটা কিরকম? এই সিনথেসিস দশাটা হচ্ছে যেখানে ডিএনএটা সিনথেসিস হয়। ডিএনএ, নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। যেমন এখানে দেখো ডবল স্ট্র্যান্ডের ছিল, সেই এক্স্যাক্ট কপি, মানে জেরক্স করার মতো। জেরক্সে কি করো, দোকানে গিয়ে একটা কোনো একটা পাতায় লেখা আছে কিছু, বা বইয়ের একটা পাতা, সেটাকে নিয়ে গিয়ে বলা হচ্ছে সেটার একটা এক্স্যাক্ট কপি তৈরি করে দিতে। তো ডিএনএ সিনথেসিসটা হচ্ছে কি একদমই সেই প্রসেসটা। সেখানে কি হয়, আমাদের যে কোষের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএটার ডুপ্লিকেশন হয়। ডুপ্লিকেট আর একটা ডিএনএ তৈরি হয়, ঠিক আছে? কারণ যখন দুটো নতুন কোষ তৈরি হতে যাবে, সেখানে তো আমি ডিএনএটাকে ভেঙে ভাগাভাগি করে দিতে পারি না, বা কোষ কখনো ভাগাভাগি করে ডিএনএ কে দেয় না, জেনে এতটা পোর্শন তোর, আরেক অর্ধেকটা পোর্শন আরেকজনের, এরকম ভাবে ভাগাভাগি হয় না। তাহলে কি হবে, দুটো কোষই সমস্ত জিনিসটা তারা পাবে না। জাস্ট ওকে। ওকে, গোয়িং ব্যাক টু দ্য থিং। হ্যাঁ, এস ফেজ। তাহলে এই দশাটা হচ্ছে কি এসেতে ডিএনএ এর সংশ্লেষটা হচ্ছে। এই সংশ্লেষের সময়ও কি হয়, এই সংশ্লেষের সময়ও কিছু ভুল ত্রুটি হয়ে যায় কোষের। সেইটাকে চেক করার জন্য পরবর্তী দশায় হচ্ছে গিয়ে কোষটা প্রবেশ করে, তখন সেটা কি জি2 দশা। পরবর্তী দশাটা কি, এস ফেজ হয়ে গেল, এবারে জি2 তে। জি2 তে গিয়েও একটা চেক পয়েন্ট আছে, আর একটা চেক পোস্টের মতো আছে। সেখানে কি করে, যে কোষের সাইজ ঠিক মতো বেড়েছে কিনা, আর ডিএনএ রেপ্লিকেশন বলে যে পদ্ধতিটা, ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে, ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হওয়াটাকে, এক্সাক্ট কপি ডিএনএটাকে তৈরি হওয়ার ফলে। কোষ কখনো, উদাহরণ হিসাবে বলছি, ধরে নাও এটা একটা দ্বিতন্ত্রী ডিএনএ, ঠিক আছে? এটা একটা দ্বিতন্ত্রী ডিএনএ, ওপর একটা খুব একটা পরিষ্কার ছবি নয়, আশা করি তোমরা বুঝতে পারবে। এই ডিএনএটাকে কোষ কখনো যখন ভাগাভাগি করবে দুটো নতুন কোষের মধ্যে, যে একটা পোর্শন একটা কোষে গেল, আর একটা পোর্শন হচ্ছে গিয়ে অন্য আর একটা কোষে গেল, এরকম হচ্ছে গিয়ে হয় না। তার বদলে কি হয়, এই ডবল স্ট্র্যান্ডের ডিএনএটাকে এক্স্যাক্টলি দুটো স্ট্র্যান্ড তৈরি করতে হয়, একদম এক্স্যাক্ট কপি। যেমন উদাহরণ হিসাবে হচ্ছে গিয়ে, ধরো দুজনকে কিছু পড়তে দেওয়া হলো, একটা বই পড়তে দেওয়া হলো। তো বইয়ের প্রথম 10 পাতা একজন পড়লো, আর লাস্ট 10 পাতা আরেকজন পড়লো। তাহলে কি সবাই সমস্ত নলেজটা পেলো? পাবে না। ঠিক সেরকমই তাকে কি করতে হবে, দুজনকে তাহলে দুটো পুরো বই দিতে হবে, যাতে সে প্রথম পাতা থেকে একদম 20 পাতা অবধি, 20 পাতার একটা বই ধরে নিচ্ছি, পুরোটাই যাতে সে জানতে পারে। তাহলে তাকে পুরো বইটাই দরকার। সেই পুরো জিনিসটা পেতে গেলে কি করতে হবে, সেই 20 পাতারই আরেকটা এক্সাক্ট কপি তৈরি করে তাকে দিতে হবে, যাতে দুজনেই সেম তথ্যটা পায়। তাহলে নতুন দুটো কোষ যেরকম তৈরি হচ্ছে, তৈরি হতে যাচ্ছে, এবং কোষ হচ্ছে গিয়ে আমাদের, তার মধ্যে যে ডিএনএ রয়েছে সেটা বংশগতির ধারক এবং বাহক। তো আমাদের সমস্ত ইনফরমেশন না হলে তো আমার একটা যকৃতের কোষ থেকে হঠাৎ করে একটা হাতির যকৃতের কোষ তৈরি হয়ে যাবে, বা হঠাৎ করে সেখান থেকে একটা গাছ গজাতে শুরু করতে পারে, কাল্পনিক ভাবে বলছি। কারণ তার মধ্যে ডিএনএটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো সেইটা যাতে না হয়, কোষের কাজ হচ্ছে
যে যে প্রাণীর বা যে উদ্ভিদের বা আমাদের মানুষের যে কোষটা যেরকম আকার যেরকম আকৃতি তার সম্পূর্ণ সেরকমই আর একটা কোষ তৈরি করা। তো সেইটা যাতে ঠিকঠাক হয় তার জন্য ডিএনএ এর এক্সাক্ট কপিটা হচ্ছে গিয়ে একটা সমান পরিমাণের সমান সিকোয়েন্সের ডিএনএ কে আরেকটা নতুন কোষের মধ্যেও পাঠাতে হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে G2 চেক পয়েন্টের কাজ। G2 চেক পয়েন্ট, যেই কোষ দেখলো যে আমার হ্যাঁ G1 এ সব ঠিক আছে, এস দশাতে সব ঠিক আছে, G2 তে সব ঠিক আছে, এবং মেটাফেজটা আমি পরে ঢুকছি, ঠিক আছে, তখন কোষ কিসে প্রবেশ করে? তখন কোষ প্রবেশ করে এম দশাতে। এম দশাটা কোনটা? একটু আগেই বলা হয়েছে, এম দশাটা হচ্ছে বেসিক্যালি কোনটা? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই তিনটে দশা রয়েছে। এই তিনটে দশা নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই বাকি চারটে যে দশা রয়েছে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, এই পড়টা নিয়ে আমরা নেক্সট দিনকে আলোচনা করব। ওকে, আজকে এটা নিয়ে আমরা সেল ডিভিশনটা নিয়ে আলোচনা করছি না। তো আশা করছি তোমরা একটা ধারণা পেয়েছো সেল সাইকেল চেক পয়েন্ট গুলো কি কি এবং সেল সাইকেলের দশাগুলো কি কি, দ্যাট ইজ G1, S এবং G2, এবং এই প্রত্যেকটা দশা কি কি গুরুত্ব রয়েছে। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? যদি না থেকে থাকে তাহলে আমরা নেক্সট দিনকে কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর কোনো কোশ্চেন আছে, প্রশ্ন? না? তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো যদি প্রত্যেকটি স্কুল একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে, দিস ইজ অল ফর টুডে।